প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে নরেন্দ্রপুর প্রোগ্রেসিভ একাডেমির পক্ষ থেকে অভিনন্দন। আজ আমার চ্যানেলে ভিডিও থাকছে দশম শ্রেণী সিলেবাসের অন্তর্গত আফ্রিকা কবিতাটির ব্যাখ্যামূলক আলোচনা। কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত এই আফ্রিকা কবিতাটি। কবিতাটি দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের কাছে একটি ভীতির কারণ সবাই বলে থাকে কবিতাটি কঠিন, বুঝতে অসুবিধা হচ্ছে। আমি বলতে পারি আমার এই ব্যাখ্যামূলক আলোচনা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ দিয়ে শুনে থাকো, তাহলে সবার এই কবিতা সম্পর্কে যে ভীতি সেটা কেটে যাবে। কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে লাইক ও শেয়ার করো বন্ধুদের, আর সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পেতে। তাহলে এবারে চলো কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যাখ্যামূলকভাবে শব্দার্থ আলোচনা করা যাক। আফ্রিকা কবিতাটিতে মোট 5টি স্তবক বা প্যারা রয়েছে। প্রথম প্যারার মধ্যে রয়েছে আফ্রিকা কবিতার সৃষ্টি রহস্য। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষ। আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত। সৃষ্টিকর্তা নিজে তিনি নতুন করে কোনো একটি দেশ বা সাগর মহাসাগর তৈরি করছেন, আবার তাকে ধ্বংস করছেন। সৃষ্টিকর্তা নিজের প্রতি ছিলেন অসন্তোষ। অর্থাৎ আমরা জানি ভৌগোলিক দিক থেকে প্যানথ্লাসা এবং প্যানজিয়া, এই প্যানজিয়া ভেঙে ভেঙে ছোট ছোট যে স্থলভাগ বা প্যানথ্লাসা তৈরি হলো, তারই একটি অংশ হলো এই আফ্রিকা। নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। সৃষ্টিকর্তা তিনি বোধহয় পৃথিবীটাকে নতুন নতুন করে তৈরি করছেন এবং অধৈর্য ধরে তাকে ভেঙে দিয়ে আবার নতুন করে সৃষ্টি করছিলেন, বিধ্বস্ত করছিলেন, ধ্বংস করছিলেন। তার সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়া এবং সৃষ্টি করতে করতে তিনি অধৈর্য হয়ে পড়লেন, আর সেই অধৈর্য থেকেই সৃষ্টি হলো আফ্রিকার। রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে। রুদ্র কথার অর্থ হলো ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর সমুদ্রের বাহু অর্থাৎ ভয়ঙ্কর সমুদ্র থেকে অনেকটা দূরে সৃষ্টি হলো আফ্রিকার। প্রাচী মানে পূর্ব দিক, ধরিত্রী মানে পৃথিবীর বুকের থেকে। পৃথিবী থেকে একেবারে পূর্ব দিকে সমুদ্রের বাহু, সমুদ্র থেকে অনেক দূরে, ভয়ঙ্কর সমুদ্র থেকে দূরে পৃথিবীর পশ্চিম থেকে একেবারে শেষ প্রান্তের দিকে জন্ম হলো এই আফ্রিকার। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, অর্থাৎ পূর্ব দিক থেকে বিচ্ছিন্ন করে নিয়ে গেল আফ্রিকাকে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায়, কৃপণ আলোর অন্তরপুরে। এবং সেখানেই আফ্রিকাকে সৃষ্টি করা হলো কিসে না, বনস্পতির নিবিড় পাহাড়ায়। বনস্পতি বনের বড় বড় গাছগুলিকে বনস্পতি বলা হয়। নিবিড় মানে ঘন বা সন্নিবিষ্ট পাহাড়ায়। অর্থাৎ আফ্রিকা ভৌগোলিক দিক থেকে এমনই জায়গায় অবস্থিত যেখানে দুর্গম এবং রহস্যভেদী অরণ্যের দ্বারা, বৃহৎ বড় বড় বনস্পতির দ্বারা আবৃত। তার নিচে এতই ঘন সন্নিবিষ্ট যে নিচেই কোনো সূর্যের আলো পৌঁছাতে পারে না। কৃপণ আলোর অন্তরপুর মানে অভ্যন্তর বা ভিতর। এখানে বনভূমির অভ্যন্তরে কোনো আলো প্রবেশ করতে পারে না। অর্থাৎ ভৌগোলিক দিক থেকে আফ্রিকা এমন জায়গায় অবস্থিত, বৃষ্টিপাত বহুল অঞ্চল, এবং এখানে গাছগুলি বৃহৎ বড় বড় হওয়ায় এবং চাঁদোয়ার মতো হওয়ায় তার অভ্যন্তরে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। অর্থাৎ সূর্য দেবতা সেখানেও আলো দেওয়ার জন্য কৃপণ হয়ে আছেন। এটি ছিল আফ্রিকার জন্ম বা আফ্রিকার সৃষ্টিকথা। প্রথম প্যারার মধ্যে এটি। দ্বিতীয় প্যারায় মধ্যে আমরা যেটা জানব সেটা আফ্রিকার রহস্যময়তা। সেখানে নিভৃতে অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। আগেই বলা হয়েছে
সমুদ্রের বাহু থেকে বিচ্ছিন্ন হওয়া বা ভয়ঙ্কর সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি মহাদেশ, সেখানে নিভৃতে অর্থাৎ একা একা অবকাশে নিজের মধ্যেই নিজে কী করছিল, সংগ্রহ করছিল দুর্গমের রহস্য। আফ্রিকা তার নিজের যে দুর্গমতা, সেই রহস্যটাকে নিজেই জানছিল বা সংগ্রহ করছিল। চিনেছিল জলস্থলে আকাশে দুর্বোধ সংকেতে, এবং সে তার সেই রহস্যটা সংগ্রহ করছিল কোথায় না, জলে, স্থলে, আকাশে, জল স্থল আকাশে, এবং সেটা কিসের দ্বারা, দুর্বোধ সংকেতের দ্বারা। এক ভয়ঙ্কর সংকেতের মধ্য দিয়ে আফ্রিকা তার নিজের জলস্থলের মধ্যে তার দুর্গমতা রহস্য নিজেই জানতে চাচ্ছিল। মন্ত্র জাগাচ্ছিল প্রকৃতির দৃষ্টি, অতীত জাদু। আর প্রকৃতির দৃষ্টি, অতীত জাদু অর্থাৎ প্রকৃতির রূপটা এখানে এমনভাবে পর্যবসিত হয়েছে বা এমনভাবে পড়েছে যেখানে আফ্রিকাকে রহস্যময় বলে মনে করছেন। প্রকৃতির দৃষ্টি, অতীতের জাদু মন্ত্রের মতো প্রকৃতির দৃষ্টি এখানে নিক্ষেপিত হয়েছিল বা পড়েছিল, মন্ত্র জাগাচ্ছিল এবং তোমাকে নতুনভাবে জাগরিত করছিল তোমার চেতনাতীত মনে, চেতনার অতীত যা কল্পনা করতে পারা যায় না, সেরকমই মনে আফ্রিকা সে নিজের মধ্যে নিজের দুর্গমের রহস্যটাকে জানতে ছিল। বিদ্রুপ করছিলে ভীষণকে, বিদ্রুপের ছদ্মবেশে, বিদ্রুপ করছিলে ভীষণকে, বিদ্রুপ করা বা তাচ্ছিল্য করা, ভীষণ মানে ভয়ঙ্করকে। আফ্রিকার এই ভয়ঙ্করতা, যে দুর্গমতা বা বনস্পতির যে নিভৃতের অবকাশে বনস্পতির যে দুর্গমতা, এবং এখানকার যে প্রাকৃতিক পরিবেশ, সেটা পৃথিবীর অন্য অন্য দেশের থেকে নিঃসন্দেহে দুর্গম। সেখানকার বৃহৎ বনস্পতি, ভয়ঙ্কর সব জীবজন্তু এখানে থাকার জন্য, সেটাকেই কবি বলছেন বিদ্রুপ করছিলে ভীষণকে, বিদ্রুপের ছদ্মবেশে, অর্থাৎ ভয়ঙ্করকে বিদ্রুপ করে চলেছিল। সে ভয়ঙ্করকে যেন নতুনভাবে জানতে চেয়েছিল। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, শঙ্কা মানে ভয়। আফ্রিকা সে তার মধ্যে থাকা দুর্গমের রহস্য, সমস্ত বন্যজন্তুর ভয়ঙ্করতাকে, সে শঙ্কাকে ভয়কে চাচ্ছিল হার মানাতে। সে সব কিছুকে হার মানিয়ে দিয়ে নিজের রূপটা ফুটিয়ে তুলতে চেয়েছিলেন। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় আপনাকে উগ্র করে তুলেছিল, প্রচণ্ডভাবে নিজেকে প্রকাশ করতে চেয়েছিল। বিভীষিকার বললাম ভয়ঙ্কর, ভয়ঙ্করকে প্রচণ্ড মহিমায়, নিজের মহিমার মধ্য দিয়েই সে তার ভয়ঙ্করত্বকে প্রকাশ করতে চাইছিল। আর চাইছিল কি, তাণ্ডবের দুন্দুবি নিনাদে। দুন্দুবি নিনাদ অর্থাৎ দুন্দুবি নিনাদ হলো দামামা বা বড় ধরনের ঢাক বিশেষ, যা থেকে খুব আওয়াজ হয়। তো আফ্রিকা সেই দুর্গমতার মধ্য থেকে সে প্রচণ্ডভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার বা প্রকাশ করার জন্য সে চাচ্ছিল হার মানাতে, সব কিছুকে হার মানিয়ে দিতে চাইছিল। এবার আমরা তৃতীয় প্যারাতে দেখব। তৃতীয় প্যারার মধ্যে আছে সাম্রাজ্যবাদী শক্তি বা পৃথিবীর ইউরোপীয় বা পশ্চিমের দেশগুলি যেখানে প্রথম সভ্যতার আলো ফুটেছিল, সেই সভ্য সাম্রাজ্যবাদী শক্তিগুলি তাদের অত্যাচার আফ্রিকার উপরে কীভাবে চলেছে সেটার বর্ণনা কবি দিয়েছেন তৃতীয় প্যারার মধ্যে। হাই ছায়াবিতা, কালো ঘোমটার নিচেই অপরিচিত ছিল তোমার মানব রূপ। ছায়া দ্বারা আবৃত এই আফ্রিকা। আফ্রিকার নিচের অঞ্চল ছিল কালো, অর্থাৎ সূর্যের আলো এখানে সহজেই পৌঁছাতে পারত না। তাই কবি বলছেন কালো ঘোমটা, যেন আফ্রিকা পুরো ঘোমটা দিয়ে আছে আর তার নিচেই আছে কালো যে ছায়াবিতা রূপ। অপরিচিত ছিল তোমার মানব রূপ, এখানে যে মানুষ বাস করত সেটা
সভ্য জগতের মানুষের কাছে অপরিচিত ছিল। উপেক্ষার আবিল দৃষ্টিতে, উপেক্ষা করে, আবিল মানে ঝাপসা, অর্থাৎ সভ্য জগতের বা সভ্য মানুষের দৃষ্টি সেখানে পড়েনি। কেন? সেখানে যে ছায়াবিতা ছিল এবং তার পরিচয় তখনও সভ্য মানুষের কাছে স্পষ্ট হয়নি। যখন স্পষ্ট হলো তখন এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। আফ্রিকার একদিকে দুর্গমতা, সেখানে গভীর বনস্পতি আর খনিজ সম্পদ, পৃথিবীর সবথেকে মূল্যবান খনিজ সম্পদগুলি রক্ষিত হয়ে আছে বা রয়েছে এই আফ্রিকাতেই। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। তখনই শুরু হয়েছিল দাস ব্যবসা। দাসদের আফ্রিকার মানুষকে ধরে নিয়ে নিজেদের দেশে বাজারে বিক্রি করত এই সভ্য জগতের মানুষ। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। এখান থেকে এলো ওরা লোহার, ওরা বলতে কাদের কথা বলা হয়েছে? ওরা বলতে এখানে ইউরোপীয় সভ্য জগতের মানুষ বা সাম্রাজ্যবাদী শক্তির কথা বলা হয়েছে, যারা ছায়াবিতা আফ্রিকার মানুষগুলিকে দাস হিসাবে নিজেদের দেশে ধরে নিয়ে যেত। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, নখ, এদের নখ অর্থাৎ হাতটা, এখানে হাত বা থাবা বসানো কথার অর্থ হলো এখানে গিয়ে অত্যাচার চালানো বা হস্তক্ষেপ করা। কিন্তু আফ্রিকায় যে সমস্ত ভয়ঙ্কর জন্তু রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য নেকড়ের নখ অতি ধারালো বা তীক্ষ্ণ। কিন্তু কবির কথাই প্রকাশ পেয়েছে এইখানে তীক্ষ্ণ ধারালো নেকড়ের নখের চেয়েও ভয়ঙ্কর থাবা বসিয়েছিল বা অত্যাচার চালিয়েছিল এই ইউরোপীয় মানুষ বা সাম্রাজ্য শক্তি। এলো মানুষ ধরার দল, অর্থাৎ আগেই বললাম দাস ব্যবস্থা প্রচলিত হওয়ায় এখানকার ইউরোপীয় আফ্রিকার মানুষকে ধরে ধরে এনে আফ্রিকার মানুষ তাদের নিজেদের হাটে বিক্রি করত। গন্ধবে যারা অন্ধ তোমার সর্বহারা অরণ্যের চেয়ে, এই সাম্রাজ্যবদ্ধ শক্তি বা ইউরোপীয় সভ্য মানুষগুলো যারা নিজেদের জন্য গর্ব করে, অহংকার করে, কিন্তু সে অহংকার তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সূর্য হারিয়েছে তোমার এখানে, অর্থাৎ সূর্যের আলো যেখানে সহজে পৌঁছায় না, বৃহৎ বনস্পতি থাকার জন্য বা নিবিড় জঙ্গলের জন্য সূর্যের আলো পৌঁছায় না, তাই আফ্রিকা ছিল সূর্যহারা অরণ্য চেয়ে, কিন্তু তার থেকেও অন্ধ এই ইউরোপীয় মানুষ, যারা নিজেদের গর্ববোধ করত, কিন্তু গর্ববোধটা আফ্রিকার থেকেও অন্ধ। সভ্যতার বর্বর লোভ, আর এই সভ্য মানুষের মধ্যে যে বর্বর মানে সভ্য মানুষের মধ্যে যে লোভ প্রকাশ পেল সেটা বর্বর লোভ, অর্থাৎ অসভ্যতার প্রকাশ, সভ্যতার বর্বর লোভ। তাদের সভ্যতা বর্বর অসভ্য লোভের পরিচয় দিয়েছিল। নগ্ন করলো আপন নির্লজ্জ অমানসিকতাকে, এবং নগ্ন করলো, খুলে ফেললো, আলগা করে দিল আপন নির্লজ্জ মানসিকতা থাকে না যাদের, তাদেরকে বলা অমানসিকতা। এই সভ্য মানুষরা তারা ইউরোপে গিয়ে এমন ব্যবহার করলো যেখানে নিজেদের অমানসিকতাকে পরিচয় দিল এবং নিজেদের লজ্জাটাকেও নির্লজ্জভাবে খুলে ফেললো বা প্রকাশ করে ফেললো অত্যাচার করে। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পকুল অরণ্য পথে, ক্রন্দন অর্থাৎ কান্নায়। আফ্রিকার মানুষ তখন প্রতিবাদ করতে শেখেনি, তাই বলছে ভাষাহীন ক্রন্দনে, তাদের সেই অত্যাচারের ফলে যে ক্রন্দন বা কান্না, বাষ্পকুল অরণ্য পথে, আর অরণ্যের বা বনভূমিতে তাদের ক্রন্দন থেকে যে জল তা বাষ্প হয়ে যাচ্ছে, অর্থাৎ তার ক্রন্দন কেউ লক্ষ্য করছে না বা চোখের জলের কেউ মূল্য দিচ্ছে না। পঙ্কিল হলো, কিন্তু তাদের সেই বাষ্পকুল
অরণ্য পথে তাদের চোখের জল পড়ে পঙ্কিল হলো ধূলি তোমার রক্ত অশ্রুতে। আফ্রিকায় বসবাসকারী মানুষ যাদের উপরে অত্যাচার চালালো সভ্য জগতের মানুষ, তাদের রক্ত ফোঁটা পড়ে পড়ে, রক্ত পড়ে পড়ে আর চোখের জলে সেখানকার মাটি কাদায় পরিণত, পঙ্কিল অর্থাৎ কাদায় পরিণত হয়ে গেল। চোখের জল আর রক্তে পড়ে সেখানকার মাটি কাদায় পরিণত হয়ে গেল, রক্ত অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। এই দস্যু দল, সাম্রাজ্যবাদী শক্তি, তাদের সভ্যতার পরিচয় দেওয়ার জন্য পায়ে যে জুতো পরা, সেই জুতোর নিচেই যে স্পাই বা কাঁটা কাঁটা মতো থাকে, কাদার মধ্যে তাদের রক্ত আর চোখের জলে যে কাদার পিণ্ড তৈরি হয়েছিল তার উপরে দাগ বা ছাপ রেখে গেল। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। আর এই জুতোর তলায়ও লেগে রইল কাদার পিণ্ড বা দলা, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিতের ইতিহাসে। ইউরোপের মানুষ আফ্রিকার উপরে যে অত্যাচার চালিয়েছে, সেই অত্যাচার আফ্রিকাকে একটি চিরচিহ্ন, চিরজীবনের মতো কলঙ্কিত একটা চিহ্ন রেখে দিয়ে গেল অপমানিতের ইতিহাসে। পৃথিবী যে সমস্ত ইতিহাসে অপমানিত হয়েছে তার মধ্যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেল এই আফ্রিকার উপরে সভ্য বা সাম্রাজ্যবাদী শক্তি। এবার যাব চতুর্থ প্রায় দেখব একটি ভিন্ন ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি সাম্রাজ্যবাদী শক্তি বা সভ্য জগৎ বা ইউরোপীয় মানুষ যখন আফ্রিকার উপরে অত্যাচার চলছে, ঠিক তখনই সভ্য জগতে পাশ্চাত্য দেশে তখন চলছে অন্য ছবি, দেখা যাচ্ছে অন্য ছবি। সমুদ্র পাড়ি সেই মুহূর্তে পাড়ায় পাড়ায়, অর্থাৎ সাম্রাজ্যবাদী সব বা ইউরোপের দেশগুলিতে তখন পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে প্রতিটি মন্দিরে, সভ্য জগতের পাড়ায় পাড়ায়, মন্দিরে মন্দিরে দেবতার আরাধনা চলছিল। দেবতার নামে জয়গান গাওয়া হচ্ছিল, বাজছিল পূজার ঘণ্টা। সকাল সন্ধ্যা দেবতার নামে সেখানে পূজার ঘণ্টা বাজছিল, তাদের আরাধনা চলছিল। সেখানে শিশুরা খেলছিল মায়ের কোলে, শিশুরাও নিশ্চিন্তে এবং আনন্দের সঙ্গে মায়ের কোলে খেলছিল। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আর তখনই কবি যারা, তারাও এই সভ্য জগতের জয়গান গেয়েছিলেন। আর সেই জয়গান তাদের কবিতার মধ্যেই ফুটে উঠেছিল। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। কবিরাও তখন এই সাম্রাজ্যবাদী বা ইউরোপীয় মানুষ, সভ্য জগতের মানুষ বলে যারা পরিচয় দেয়, তাদের কাহিনী বা গুণগান করেছিলেন কবিরা। কবির সঙ্গীতে তখন তাদেরই আরাধনা বেজে উঠেছিল। কিন্তু শেষ প্যারায় বা পঞ্চম প্যারায় আমরা দেখতে পাবো অন্য আরেকটি বিষয় নিয়ে কবি প্রকাশ করেছেন। তখন যেখানে দেখতে পাই আফ্রিকা এবার এই অত্যাচার থেকে জেগে উঠেছে এবং কবিরাও তাদের সেই প্রতিবাদে সামিল হয়েছেন। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, পশ্চিম দিগন্তে অর্থাৎ শেষ সীমা, দিগন্ত কথার অর্থ হলো যেখানে সূর্য দিকের অন্ত, দিকের শেষ, পশ্চিম দিকের শেষ যেখানে সূর্য অস্ত যাচ্ছে। এখানে বলছেন কবি, আজ যখন পশ্চিম দিগন্তে, পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে, প্রদোষকালে সন্ধ্যাবেলায় ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, ঝঞ্ঝাক্ষুদ্ধ সমুদ্রের ঝঞ্ঝাক্ষুদ্ধ বাতাসের মধ্যে দমবন্ধ রুদ্ধশ্বাস দমবন্ধ হয়ে আসছে। যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, আফ্রিকার বন্য জন্তু বা পশুরা
যখন তারা এই বনভূমি থেকে বা তাদের গুপ্ত আস্তানা থেকে বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। তারাও ঘোষণা করলো যে দিন শেষ হয়েছে। অশুভ ধ্বনিতে, অশুভ ধ্বনি অর্থাৎ তাদের ডাক, পশুরা যে ডাক বিভিন্ন সময় ডাকতে থাকে, কোনো অশুভ লক্ষণ বা চিহ্ন পশুরাই আগে উপলব্ধি করতে পারে। কোনো প্রাকৃতিক বিপর্যয় পশুরাই আগে উপলব্ধি করতেন, এবং তার জন্য তারা যে ধ্বনি বা আওয়াজ করে ডাকতে থাকে, তখন আমরা বুঝতে পারি এবারে কোনো প্রাকৃতিক বিপর্যয় বা অশুভ কোনো লক্ষণের চিহ্ন বহন করছে। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। গুপ্ত গহ্বর থেকে বন্য জন্তুরা বেরিয়ে এসে যে ডাকতে লাগলো বা আওয়াজ করতে লাগলো, তাতেই সভ্য জগতের মানুষ বুঝতে পারল দিনের অন্তিমকাল। এবং তারা যে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, সভ্য জগতের মানুষ তখন বুঝে গেল তাদের সময় শেষ হয়েছে অত্যাচারের। এসো যুগান্তরের কবি। আর তখনই কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আহ্বান করেছেন যুগান্তরের কবি। আমরা সমাজে অন্য যুগ যুগান্তর, অর্থাৎ একটা যুগ থেকে আরেকটা যুগের মধ্যে পদার্পণ করছে যে কবি, তাদেরকেই কবি বলছেন, আহ্বান করছেন, এসো যুগান্তরের কবি। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, এই আসন্ন সন্ধ্যা আগত সময়ের, সন্ধ্যা আগত শেষ রশ্মিপাতে অর্থাৎ শেষ সূর্যের আলোয় দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে। এই মানহারা মানবী, মান হারিয়েছে যে মানবী মানে এখানে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে বলা হয় মানবী মানে নারী। আফ্রিকাকে এখানে একজন নারীর সঙ্গে তুলনা করা হয়েছে। আফ্রিকাকে বলা হচ্ছে মানবী। এই মানবী বা আফ্রিকা এতদিন যে মান হারিয়েছে, নিজেদের উপযুক্ত সম্মান পায়নি, তাদের উপর অত্যাচার চলেছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আজ যখন ঝঞ্ঝাক্ষুব্ধ বাতাসের মধ্যে গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে ঘোষণা করছে তাদের অন্তিম দিনের অন্তিম কাল, তখনই কবি যুগান্তরের কবিদের আহ্বান জানিয়ে বলছেন, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে। এতদিন যারা মান হারিয়েছে তাদের পাশে দাঁড়াও এবং বলো ক্ষমা করো। এবং বলতে বলেছেন ক্ষমা করো। কেন? এতদিন এই কবিরা, কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কবিদের সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা, অর্থাৎ ইউরোপীয় সভ্য মানুষের জয়গান গেয়েছিলে। কিন্তু আজ যখন আফ্রিকা জেগে উঠেছে, তাদের প্রতিবাদ করতে শুরু করেছে, তখন যুগান্তরের কবিদের আহ্বান জানিয়ে তাদের পাশে দাঁড়াতে বলেছেন। শুধু দাঁড়ানোই নয়, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পণ্যবাণী। কবি সভ্য জগতে, কবি যারা তারা সভ্য জগতের বা সভ্য সমাজের কবিরা, তারাও সভ্যতার শেষ পণ্যবাণী হিসাবে এই কথাটি প্রকাশ করতে বলেছেন বা বলতে বলেছেন ক্ষমা করো। সেই হোক তোমার সভ্যতার শেষ পণ্যবাণী, অর্থাৎ সভ্য জগতের শেষ, সভ্য মানুষের শেষ পণ্যবাণী হোক ক্ষমা করো। আমরা এতদিন যে জয়গান করেছি সাম্রাজ্যবাদী শক্তি বা ইউরোপীয় বা সভ্য সমাজের পশ্চিমের দেশগুলি, কিন্তু আজ যখন আফ্রিকার পশুরা বেরিয়ে এসছে, তারা প্রতিবাদ করেছে, আফ্রিকার মানুষ সমাজ জেগে উঠেছে তাদের নিজেদের অধিকার আদায় করতে, তখনই কবি বলেছেন, এই যুগান্তরের কবিদের আহ্বান জানিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর এবং এতদিন তারা যা করেছে তার জন্য ক্ষমা করার কথা তিনি বলেছেন। কবিতাটি একটু মনোযোগ দিয়ে কয়েকবার পড়লেই সবার কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।